ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রাতের অন্ধকারে জ্বলে ওঠা আগুন কোনো দুর্ঘটনা নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা ও তাদের উৎখাতের পরিকল্পিত সন্ত্রাস। গত 13ই নভেম্বর ফজরের আগে উগ্রপন্থী একদল ইসরায়েলি স্থানীয় মসজিদটিতে আগুন লাগায়। স্প্রে পেইন্ট ব্যবহার করে দেয়ালে লিখে রেখে যায় অপমানজনক ও উস্কানিমূলক বার্তা। ধোঁয়ায় কালো হওয়া মসজিদের দেয়াল, ভাঙা জানালা আর পুড়ে যাওয়া কার্পেটের গন্ধ যেন ঘোষণা দিচ্ছিল এই হামলার উদ্দেশ্য ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয়ভাবে অপমান করা। কিন্তু কিভাবে ঘটল ন্যাক্কারজনক এই ঘটনা? গত রাতে একদল ইসরায়েলি হাজা হামিদা মসজিদে নৃশংস হামলা চালিয়েছে। মসজিদটি দের ইস্তিয়া ও কিফল হারিস গ্রামের মাঝামাঝি অবস্থিত। এমন আক্রমণ অবৈধ বসতি স্থাপনকারীদের ঘোষিত যুদ্ধেরই অংশ। ইসরায়েল সরকারের সরাসরি সমর্থনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো হচ্ছে এসব কার্যক্রম। এই হামলা আমাদের ইবাদতখানা ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে। মসজিদের উত্তর দিকের দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখা হয়েছে। অপমান করা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মসজিদের বাইরের দেয়ালে লেখা অপমানজনক বাক্যগুচ্ছ মুসলিম ফিলিস্তিনিদের খুবই মর্মাহত করেছে। দ্রুত ছড়িয়ে পড়ার আগে আগুন নেভাতে পারলেও স্থানীয় বাসিন্দাদের মনে এখনও রয়ে গেছে ক্ষয়ক্ষতির ধাক্কা ও আতঙ্কের ছাপ। ব্যবস্থা নিতে আরেকটু দেরি হলেই হয়তো আগুন গ্রাস করে ফেলত পুরো মসজিদ। মধ্যরাতের পর ভোরে মুসল্লিরা যখন নামাজ পড়তে মসজিদে আসে, তখন ভেতর থেকে আসা পোড়া গন্ধে তারা চমকে ওঠে। মসজিদের দরজা ছিল হাট করে খোলা, ভিতরে তখনও আগুন জ্বলছিল। সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে খবর দেওয়া হয়। দ্রুত সিভিল ডিফেন্সকে ডাকায় পুরো মসজিদটি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। ঘটনাস্থলে দ্রুত সেনা পাঠানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিয়ম মাফিক এক বিবৃতিতে আইডিএফ বলেছে যে কোনো ধরনের সহিংসতার বিরোধিতা তারা করবে, কিন্তু তাদের এসব কথা বিশ্বাস করে না ফিলিস্তিনিরা। বরাবরের মতো হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। জাতিসংঘের মানবিক দপ্তর OCHA জানায়, শুধু অক্টোবর মাসেই ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উপর কমপক্ষে 264টি হামলা চালিয়েছে। বহুদিন ধরেই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের কেন্দ্রীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে পশ্চিম তীর, কিন্তু ইসরায়েলি সরকার একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে টুকরো টুকরো করে দিয়েছে এই ভূখণ্ডকে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ এবং বিশ্বের অধিকাংশ দেশ এসব বসতিকে অবৈধ ঘোষণা করলেও তাতে কান দেয় না ইসরায়েল, বরং ইহুদি সেটলারদের উস্কে দিয়ে তারা চালাচ্ছে নৃশংস সব কার্যক্রম। মসজিদে আগুন দেওয়া কেবল একটি ভবনে আক্রমণ নয়, বরং মুসলিম ফিলিস্তিনি জনগোষ্ঠীর আত্মপরিচয়, ধর্ম, ইতিহাস ও ভবিষ্যতের উপর নগ্ন আঘাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চোখ রাঙানি দিচ্ছে নতুন এক মহামারীর আতঙ্ক। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে জিঙ্কা নামের এলাকায় মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা CDC এর দেয়া তথ্য অনুযায়ী এই ভাইরাস ইতিমধ্যেই কমিউনিটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে, ফলে সন্দেহভাজনদের আইসোলেশনে রাখা শুরু হয়েছে। তাহলে আবারও কি করোনার মতো আরও এক মহামারীর দ্বারপ্রান্তে বিশ্ব? আবারও কি থমকে যাবে পৃথিবী? মারবার্গ ভাইরাস নতুন কিছু নয়। 1967 সালে প্রথম জার্মানির মারবার্গ শহরে ল্যাবরেটরি বিজ্ঞানীদের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেই শহরের নাম থেকে এই ভাইরাসটির নাম রাখা হয়। কিন্তু সাধারণত ঘন ঘন এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায় না, তাই সাধারণ মানুষের কাছে এটি তুলনামূলকভাবে অজানা। WHO-তে প্রকাশিত একটি প্রতিবেদন মতে মারবার্গ ভাইরাস আসলে ইবোলা ভাইরাসের কাছাকাছি, তাই এর অনেক উপসর্গ ও আচরণ ইবোলার মতোই ভয়ঙ্কর। ভাইরাসটি মূলত এক ধরনের বাদুড়ের শরীরে থাকে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কিছু অঞ্চলে পাহাড়ি গুহায় যেসব বাদুড় থাকে তাদের মধ্যেই এই ভাইরাস বেশি পাওয়া যায়। মানুষ কোনোভাবে এই বাদুড় বা তাদের শরীর থেকে নির্গত তরলের সংস্পর্শে এলে ভাইরাস প্রথমে মানুষের শরীরে ঢোকে, এরপর আক্রান্ত ব্যক্তি থেকে অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়ে, বিশেষ করে রক্ত, লালা, ঘাম, বমি বা রোগীর ব্যবহৃত কাপড়ের মাধ্যমে। তবে CDCর বিবরণ অনুযায়ী এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না, অর্থাৎ কোভিড-19-এর মতো স্রেফ কাছাকাছি থাকলেই এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই।
মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে প্রথম দিকে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। WHO প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার কিছুদিন পর অনেকের ক্ষেত্রে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এবং শরীরের ভেতরে রক্তক্ষরণ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় রোগীর চোখ, কান, এমনকি মল বা বমির সঙ্গে রক্ত বের হতে পারে। এমন পরিস্থিতিতে রোগী দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং সময়মতো চিকিৎসা না পেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু প্রাদুর্ভাবে মৃত্যু হার 80%-রও বেশি দেখা গেছে, যা বিজ্ঞানীদের বিশেষভাবে চিন্তিত করেছে। দুঃখজনক হলেও সত্য, এখনও এই ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। তবে রোগীকে সময়মতো তরল, অক্সিজেন সাপোর্ট এবং প্রয়োজনীয় চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রে রোগী নিজে নিজে সুস্থ হয়ে উঠতে পারেন। WHO এবং আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতোমধ্যেই ইথিওপিয়ায় চিকিৎসা সহায়তা এবং বিশেষজ্ঞ পাঠিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, এটি কি আবার নতুন কোনো মহামারীর সূচনা করতে পারে? বিশেষজ্ঞদের মতে আশঙ্কা থাকলেও ঝুঁকি এখনও সীমিত, কারণ ভাইরাসটি বাতাসে ছড়ায় না এবং রোগ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সংক্রমণ থামানো সম্ভব। তবে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো সতর্ক পর্যায়ে চলে গেছে এবং সীমান্ত নজরদারিও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের এখনই আতঙ্কিত হওয়ার সময় আসেনি, তবে সচেতন থাকা জরুরি। যেসব এলাকায় প্রাদুর্ভাব রয়েছে সেখানে রোগী বা মৃতদেহের সংস্পর্শ এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সন্দেহভাজন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের দৃষ্টি ইথিওপিয়ার দিকে। গবেষণা এখনও চলছে, আর আশা করা হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে মারবার্গ ভাইরাসের ভ্যাকসিনও তৈরি হয়ে যাবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। পারমাণবিক সমরাস্ত্র, F-35 ফাইটার, AI চালিত ড্রোন থেকে শুরু করে ব্ল্যাক ওয়েল চিপ, আমেরিকার কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার পেতে চাইছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আসন্ন ওয়াশিংটন সফর ও হোয়াইট হাউসে সম্ভাব্য বৈঠক পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, অর্থ ও স্বার্থের জোরে আরও গভীর হচ্ছে ট্রাম্প MBS-এর সম্পর্ক। সৌদি যুবরাজের লক্ষ্য কৌশলগত শক্তি অর্জন করা। তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন অধীর অপেক্ষায়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চুক্তির পেছনে ছুটছেন ট্রাম্প। সেক্ষেত্রে বিশ্ববাজারে সৌদি আরবের মতো ধনী ক্রেতার সংখ্যা খুবই কম। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্ঠতা বৃদ্ধির বিষয়টি কি ইসরায়েল চুপচাপ সহ্য করবে? মধ্যপ্রাচ্যের আরব নেতারা একসময় কেবল সামরিক যুদ্ধবিমান কিনতেই হোয়াইট হাউসে যেতেন, কিন্তু সৌদি ক্রাউন প্রিন্সের মূল লক্ষ্য পারমাণবিক নিরাপত্তা। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি ইতিমধ্যেই দেখিয়েছে তারা শুধু কথার লড়াই চায় না, তারা চায় বাস্তব নিরাপত্তা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সৌদি এবার ট্রাম্পের কাছে চাইতে পারে মার্কিন পারমাণবিক ছায়াতলে থাকার নিশ্চয়তা। এমনকি সৌদি ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন করার মতো চুক্তিও হতে পারে বলে অনেকের ধারণা। ইরানের পক্ষ থেকে আক্রমণের ভয় সবসময় পোষণ করে আসছে সৌদি সরকার। সে কারণে ফাঁকা প্রতিশ্রুতির বদলে MBS এখন চান সত্যিকারের শক্তি। সৌদি যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে সমান গুরুত্ব পাবে বেসামরিক পরমাণু চুক্তি। দীর্ঘদিন ধরে রিয়াদ চাইছে নিজেদের ইউরেনিয়াম তারা নিজেরাই সমৃদ্ধ করবে। বিশাল রিজার্ভ থাকার দাবি করে তারা বলছে, একদিকে অর্থনৈতিক লাভ, আবার অন্যদিকে জাতীয় মর্যাদারও প্রশ্ন। কিন্তু এই বিষয় নিয়ে ওয়াশিংটন এখনও আছে দ্বিধাদ্বন্দ্বে। শর্ত মানলে হয়তো দাবি থেকে সরে আসতে পারে সৌদি, কিন্তু বিনিময়ে রিয়াদ চাইবে মার্কিন পারমাণবিক সুরক্ষা। এমনকি কোনো মার্কিন সাবমেরিনকে ভারত মহাসাগরে টহলের সুবিধা আদায় করতে পারলে সৌদি যুবরাজের জন্য সেটাও হবে বড় লাভ। পরমাণু খাত ছাড়াও আকাশযুদ্ধের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে সৌদি। $142 বিলিয়ন সামরিক ডিল ঘোষণার পর F-35 বিক্রি নিয়ে চলছে জোর আলোচনা। সৌদি যদি F-35 পেয়ে যায়, তাহলে ইসরায়েল আর শক্তিতে এগিয়ে থাকতে পারবে না। এই নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দেখা দিয়েছে ঘোর অস্বস্তি। কিন্তু ট্রাম্পের আগ্রহ সৌদির নগদ অর্থের দিকে, আর রিয়াদ চাইছে প্রযুক্তি শেয়ারিং সুবিধা। মার্কিন অস্ত্রভাণ্ডার কিনতে পারলে আগামী দিনে নিজস্ব সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে তুলবে সৌদি আরব।
ভারী অস্ত্র ছাড়াও সৌদি এখন চাইছে এআই চালিত যুদ্ধ ব্যবস্থা, মিড সাইজ ড্রোন, ভিভ্যাট কমব্যাট ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি সৌদির বড় স্বপ্ন এআই ডেটা সেন্টারের রাজ্য গড়ে তোলা। গাজায় যুদ্ধ চলার সময় পশ্চিমাদের কোনো চাপেই তেল আবিবের সঙ্গে আলোচনায় ফেরেনি সৌদি। রিয়াদ এখনও বলছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না তারা। ইসরায়েলকে পাশ কাটিয়ে এবার আমেরিকার সঙ্গে চুক্তি করতে পারলে আঞ্চলিক রাজনীতিতে অনেকাংশে বদলে যাবে সৌদির অবস্থান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় সেই আদালতই বাংলাদেশের দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে মৃত্যুদণ্ডের সাজা। গণ অভ্যুত্থানের জেরে ভারতে পালিয়ে যাওয়ার পর স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলার রায়। তবে ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা। এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়ায় চলছে সরব আলোচনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, মধ্যপ্রাচ্য, ভারতসহ বিভিন্ন দেশের প্রধান গণমাধ্যমগুলো ঘটা করে প্রকাশ করেছে মামলার সংবাদ। বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডয়েচে ভেলে, টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যমে পক্ষে বিপক্ষে উঠেছে প্রতিক্রিয়ার ঝড়। প্রশ্ন হলো, ভারতের আশ্রয়ে থাকা মৃত্যুদণ্ডের আসামি হাসিনাকে কি ফেরত দেবে নয়াদিল্লি? We have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন বাংলাদেশের অপসারিত নেতা শেখ হাসিনা। নিজেদের প্রতিবেদনে বিষয়টিকে এভাবেই তুলে ধরেছে প্রভাবশালী মার্কিন বার্তা সংস্থা সিএনএন। রায় নিয়ে রাজধানী ঢাকায় সহিংসতা ও নিরাপত্তা জোরদারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তারা। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান বলছে, শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঢাকার একটি আদালত। রায়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনকারী উপর দমন পীড়ন চালানোর সময় হত্যায় উস্কানি, হত্যার নির্দেশ এবং নির্যাতন ঠেকাতে ব্যর্থতার মতো অপরাধ করেছেন হাসিনা। ভারতের বহুল প্রচারিত মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হাসিনার রায়ের সংবাদ। প্রকাশিত প্রতিবেদনে তারা জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের সেই আন্দোলনই শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে পতন ঘটায় আওয়ামী লীগ সরকারের। নির্বাসনে থাকা হাসিনার বিচার তার অনুপস্থিতিতেই সম্পন্ন হয়েছে, এভাবেই মূল সংবাদে তথ্য দিয়েছে ভারতীয় আরেক গণমাধ্যম এনডিটিভি। ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা এই রায়কে অবৈধ দাবি করার বিষয়টিকেও তুলে এনেছে তারা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে রয়টার্স জানিয়েছে, গত এক দশকের মধ্যে এটি কোনো সাবেক বাংলাদেশি নেতার বিরুদ্ধে নেওয়া সবচেয়ে নাটকীয় আইনি পদক্ষেপ। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু হাসিনার দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে ইতিমধ্যেই বাদ দেওয়ার বিষয়টি সামনে এনেছে রয়টার্স। জার্মানির আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সরকারের আরও 2 কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণার সময় 3 অভিযুক্তের মধ্যে কেবল একজন আদালতে উপস্থিত ছিলেন। 2024 সালের জুলাই ও আগস্টে কয়েক সপ্তাহব্যাপী প্রাণঘাতী আন্দোলনের জেরে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সমাপ্তি ঘটায় স্বৈরাচারী নেত্রীর 15 বছরের ক্ষমতা জীবনের। মামলার শুরু থেকেই হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত নেত্রীকে অপরাধী ঘোষণা করা হলেও কিভাবে তাকে দেশে আনা হবে, কিভাবে মুখোমুখি করানো হবে শাস্তির, সেসব কিছু এখনও পরিষ্কার না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। 3 বছরেরও বেশি সময় ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ফ্রান্সেস্কা আলবানিজ। গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রোষানলে পড়েছেন তিনি। তবে এবার ইসরায়েল ও তার মিত্রদের কঠিন এক সতর্কবার্তা দিলেন তিনি। চলতি মাসের শুরুতে গাজা নিয়ে তিনি সবশেষ প্রতিবেদনের ফলাফল নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য 63টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন।
মিডল ইস্ট আইকে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে গণহত্যা এবং ব্যাপক নৃশংসতার অপ্রতিরোধ্য প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলেছে। ফ্রান্সেস্কা আলবানিজ যুক্তরাজ্য, ইতালি এবং জার্মানি সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। তিনি সতর্ক করেছেন, এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। গাজায় গণহত্যা তদন্তের কাজের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুলাই মাসে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার ফলে কার্যকরভাবে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন না। সেখানে তার সম্পদও জব্দ করা হয়েছে। গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সদর দপ্তরে এই বিশেষজ্ঞ আনুষ্ঠানিকভাবে তার প্রতিবেদন প্রকাশ করতে পারেননি। এর পরিবর্তে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পরিষদে বক্তব্য রাখেন। আলবানিজ তার এবং অন্যদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে মাফিয়া ধাঁচের ব্যবস্থা বলে সমালোচনা করেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাজকীয় কায়দায় সৌদি যুবরাজকে বরণের তোড়জোড়ে মঙ্গলবার হুলস্থুল পড়ে যায় হোয়াইট হাউসে। রাজস্বিক অভ্যর্থনায় কমতি না থাকার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের মূর্ছনায়, আড়ম্বরপূর্ণ নাটকীয় আয়োজনে, উষ্ণ আতিথেয়তায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বরণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত ৭ বছরে সৌদি যুবরাজকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সম্পর্কের সরল রেখায় শুধু কাটাকাটি নয়, ক্ষেত্রবিশেষে হয়েছে বিচ্ছিন্ন, বেড়েছে দূরত্ব। পাল্টে যাওয়া এই দৃশ্য কি ট্রাম্প বা সালমানের জাদুকরী দক্ষতা, নাকি আড়ালে স্বার্থের সমঝোতা? তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জেরে ২০১৮ সালের পর যুক্তরাষ্ট্রে সালমানের প্রথম সফর এটি। ওভাল অফিসে খাশোগি হত্যায় সন্দেহভাজন সালমানকে নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। সাফাই দিয়ে বলেন, হত্যার বিষয়ে সালমান কিছুই জানতেন না। অথচ ২০২১ সালের মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, খাশোগিকে গ্রেফতার বা হত্যা পরিকল্পনায় অনুমোদন ছিল খোদ সালমানের। সে সময় সৌদির একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞাও এসেছিল। বরং সেই অতীত মুছে ট্রাম্প বলেছেন, এমন কিছু ঘটতেই পারে। এমন একজনের বিষয়ে কথা বলছেন যিনি অনেক বিতর্কিত ছিলেন, যাকে অনেকেই পছন্দ করত না। আপনি তাকে পছন্দ করেন বা না করেন, এমন ঘটনা ঘটেছে যে হত্যাকাণ্ডের ব্যাপারে যুবরাজ কিছুই জানতেন না। আমাদের অতিথিকে বিব্রত করার প্রয়োজন নেই। এক পর্যায়ে প্রশ্নকারী এবিসি নিউজের সাংবাদিকের উপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। বলেছেন, ভুয়া খবর দেয় এবিসি নিউজ। এই সময় প্রসঙ্গ ঘুরিয়ে টুইন টাওয়ারে হামলা পরবর্তী পারস্পরিক সম্পর্কের অবনতির দিক নিয়ে আলোচনা করেন সালমান। সম্পূর্ণ দায় ওসামা বিন লাদেনের ওপর চাপিয়ে দাবি করেন, খাশোগি ইস্যুটি সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্টের অপচেষ্টা। এছাড়া আলাপচারিতায় ফিলিস্তিনের স্বাধীনতায় সৌদির অনড় অবস্থান ট্রাম্পের নজরে এনেছেন তিনি। বলেছেন, ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক নয়নে যুক্তরাষ্ট্রের আব্রাহাম চুক্তিতে আপত্তি না থাকলেও ফিলিস্তিন প্রশ্নে ছাড় দেবে না সৌদি। আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের স্পষ্ট রূপরেখা বাস্তবায়নে কাজ করবে সৌদি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দ্রুত অগ্রগতি আর অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রেসিডেন্টের সাথে আজ সুন্দর আলোচনা হয়েছে। এদিকে ওয়াশিংটনে বসবাসরত খাশোগির স্ত্রী হানান এলাত্র এক্স হ্যান্ডেলে স্বামী হত্যার ঘটনায় যুবরাজের কাছে প্রকাশ্যে ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছেন। হোয়াইট হাউসে বৈঠকের দিনই সালমানের সম্মানে নৈশভোজ দেন ট্রাম্প। এতে উদ্যোক্তা জেফ বেজোস, তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিল্পী, খেলোয়াড় সহ নিজ নিজ ক্ষেত্রে সফল তারকারা অংশ নেন। ছিলেন নানা ঘটনায় ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হওয়া প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও। এ সময় সৌদির আধুনিকায়নে সালমানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তবে সবকিছু ছাপিয়ে সবার নজর ছিল যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার বিষয়টি। বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সৌদিকে
পারমাণবিক সহযোগিতার পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি বিক্রির চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। আশ্বস্ত করেছেন ইসরায়েলের তীব্র আপত্তি আর চীনের কাছে গোপন প্রযুক্তি হাতছাড়ার আশঙ্কা সত্ত্বেও সৌদির কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হবে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পঞ্চম প্রজন্মের মার্কিনী যুদ্ধবিমানটি মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে আছে, আর 19টি দেশের এই বিমান আছে অথবা কেনার চুক্তি হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সালমানের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের ব্ল্যাক টাই ডিনার নজর কেড়েছে পুরো বিশ্বের। তবে একই অনুষ্ঠানে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি যোগ করেছে বাড়তি উত্তেজনা। 2023 সাল থেকে সৌদি আরবের লিগে খেলছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া বিনিয়োগের দূত হিসেবেও দেখা হয়, তাই সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবেই তার হোয়াইট হাউসে আমন্ত্রণ। তবে নিজের ফুটবলার ইমেজকে ছাপিয়ে রোনালদো যেন হয়ে উঠেছেন সৌদি আরবেরই মুখপাত্র। কিংবদন্তি এই ফুটবলার প্রসঙ্গে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 নভেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য গৌরবের বিষয়। এখানে ব্যবসা, খেলাধুলা সব ক্ষেত্রের বিশ্বের বড় বড় নেতারা আছেন। সৌদি প্রো লিগে যোগ দিয়ে দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার মুখপাত্র হিসেবে উত্থান ঘটেছে রোনালদোর। আমার ছেলে রোনালদোর একজন বড় ভক্ত, আর আজ সে তার সঙ্গে দেখা করেছে। আমার মনে হয় এখন ব্যারন তার বাবাকে একটু বেশি সম্মান করবে, কারণ আমি তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। বাবার মতোই খেলাধুলা ভালোবাসেন 19 বছর বয়সী ব্যারন ট্রাম্প। তার 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার কারণে অনেকে মনে করেন তিনি বাস্কেটবলের মতো খেলায় সহজেই ভালো করতে পারতেন, কিন্তু তার আসল পছন্দ ফুটবল। তবে পর্তুগিজ তারকা রোনালদোর সাথে ব্যারনের কি নিয়ে কথোপকথন হয়েছে কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কিনা তা জানা যায়নি। রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে 2023 সালের জানুয়ারি মাসে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন, যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন তিনি একদিন ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তার গুরুত্বের কারণে। তবে একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। এর আগে রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি পাঠিয়েছিলেন, যাতে বার্তা ছিল শান্তির পথে খেলছি। হোয়াইট হাউসের সুশোভিত বলরুমে রোনালদোর পাশে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। আয়োজনে দেখা যায় টেসলা ও এক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে তাদের সেলফি তোলা দৃশ্য। প্রযুক্তি, ক্রীড়া ও ব্যবসা জগতের নানা শীর্ষ ব্যক্তিত্বে ভরপুর ছিল সে রাতটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ বিশ্বজুড়ে বহু প্রভাবশালী অতিথি উপস্থিত ছিলেন ডিনারে। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক অংশ হিসেবেই এই আয়োজন ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। 2016 সালের পর এটাই যুক্তরাষ্ট্রে রোনালদোর প্রথম প্রকাশ্য সফর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।